আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 90 বছরের বয়স বা তার কাছাকাছি এবং যারা বাংলাদেশ সৃষ্টি করেছিল তাদের একজন লতিফ সিদ্দিকীকে 2024-এর জঙ্গি উত্থানের পর দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার করা হলো। লতিফ সিদ্দিকীর এই গ্রেপ্তার থেকে আমরা কি শিক্ষা নিব সেই বিষয়ে এই বক্তব্যটা রাখছি। লতিফ সিদ্দিকী শুধু একাই নন, তার বয়সী জননেতা আমির হোসেন আমু তিনিও কিন্তু 2024-এর জঙ্গি উত্থানের পর গ্রেপ্তার হয়ে বিনা বিচারে প্রথমে ছিলেন জঙ্গিদের হাতে, তারপরে ছিলেন জঙ্গি এবং ইউনূসের হাতে, বর্তমানে আছেন তারেক রহমানের হাতে, তিনি বন্দী। একই সাথে বন্দী আছেন অনেক বয়স্ক নেতা যারা সবাই মুক্তিযোদ্ধা ছিলেন। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এর আগে তো একজন মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের শিল্পমন্ত্রী, তিনি তো কারাগারেই মারা গেলেন বিনা বিচারে। এই জিনিসগুলো কিন্তু সুদিনে কিন্তু খেয়াল করেননি। উদাহরণ হিসাবে বলে দেই, আমি অবশ্য লতিফ সিদ্দিকী সাহেবের একটু সান্নিধ্য পেয়েছিলাম বলে এই জিনিসগুলো অনুভব করেছি। উনি যে বলেছেন তাও না, জানতে পেরেছি। এই যে কারাগারে যে দুইজন নবদ্বীপর স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আছেন, এই আমির হোসেন আমু এবং লতিফ সিদ্দিকী, তারা কিন্তু সবসময় একজন আরেকজনের শত্রু ছিলেন। আমরা দেখেছি তোফায়েল আহমেদ সাহেব, উনি হয়তো সুস্থ থাকলে ওনাকে হয়তো কারাগারে নিয়ে যেত, হয়তো বা নিয়ে যেত না। তোফায়েল আহমেদ সাহেব একটা অন্য ধরনের ভাবমূর্তি রক্ষা করতেন, তিনি ভদ্র ছিলেন, সবার সাথে ভালো ব্যবহার করতেন। এই জন্য কিনা জানি না, তবে তোফায়েল আহমেদকে যে কারাগারে নিত না এটাও নয়, নিত। উনি আসলে এতটাই অসুস্থ ছিলেন যে এটা নিয়ে আবার এটা নিলে আসলে ইউনূসের আরো ক্ষতি হবে বা এইভাবে চিন্তা করা হয়তো তোফায়েল আহমেদ সাহেবকে নেয় নাই। আওয়ামী লীগের রাজনীতিতে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু এরা ছিলেন সবসময় লতিফ সিদ্দিকীর শত্রু। অর্থাৎ আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ তারা ছিলেন ইসলামিস্ট, আর লতিফ সিদ্দিকী ছিলেন অলমোস্ট একা, তিনি ছিলেন আসলে সেকুলার। আমি ইসলামিস্ট বললে আবার এখানে এসে গালি দিবেন না, ইসলামিস্ট কথাটা এই অর্থে বলছি না যে সেকুলারও কোনো নেগেটিভ অর্থে বলছি না, ইসলামিস্টও কোনো নেগেটিভ অর্থে বলছি না। ইসলামিস্ট বলতে আমি বুঝাচ্ছি যে তাদের কাছে আসলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের গরজটা কম ছিল। লতিফ সিদ্দিকীর কাছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের গরজ অনেক বেশি ছিল। এখন গরজ কম থাকুক বেশি থাকুক সেটাও বাদ দেন, এরা এত সিনিয়র নেতা, এদের সম্পর্কে আসলে কোনো কথা বললেই আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরও আসলে অন্তরে আঘাত লাগতে পারে। সেজন্য আমি কেউ দুঃখ পেলে এখনই ক্ষমা চাচ্ছি, আসলে সতর্কতার সাথে কথা বলার চেষ্টা করি। কিন্তু বাস্তব কথা ছিল যে আমির হোসেন আমু ডান দিকে তাকালে লতিফ সিদ্দিকী বাম দিকে তাকাতেন। আমরা লতিফ সিদ্দিকীর কিছু কিছু কথাবার্তাও শুনেছি যে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে তার কি সম্পর্ক ছিল এবং তার মতো বয়স্ক নেতাকে তুলে দিয়ে অন্য নেতাকে জায়গা করে দিতে হতো, এসব আমরা কিন্তু লতিফ সিদ্দিকীর কথাবার্তা শুনেছি। এর অর্থ হলো যে আওয়ামী লীগের নেতারা এখন কিংবা অতীতে সব সময় ওই জিনিসটা কিন্তু উপেক্ষা করেছেন যে বাংলাদেশটা স্বাধীন হয়েছিল, কিন্তু এই দেশের অর্ধেক শত্রু কিন্তু এই দেশটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছিল। সেই শত্রুকে তারা কখনো রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে মোকাবেলা করেননি, তাদের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা শূন্য করেননি। না করেই তারা নিজেদের মধ্যে এক ধরনের ব্যক্তিগত দ্বন্দ্ব, আদর্শগত দ্বন্দ্ব কিংবা দলের অভ্যন্তরে কে কত ক্ষমতাবান হবেন সেই ধরনের দ্বন্দ্বে কিন্তু জড়িয়ে পড়েছিলেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে যখন 2024 সালে বাংলাদেশ শত্রু কবলিত হলো, যে শত্রুদের তারা সহ্য করে গিয়েছেন, যে শত্রুদের হয়তো কাদের সিদ্দিকী মোকাবেলা করার দক্ষতা, ক্ষমতা এবং আদর্শিক অবস্থাটা জানতেন, তাকে কিন্তু দল ওইভাবে গুরুত্বপূর্ণ মনে করেনি, সুযোগও দেয়নি। আবার আমির হোসেন আমু, তোফায়েল আহমেদরা তারাও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্পূর্ণ লয়াল ছিলেন এমনও কিন্তু প্রমাণ নাই, কারণ তাদেরকে তাদের ইয়েটা তো দেখেছেন আপনারা। 2006 থেকে 8 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যারা, তারা কতটা কি করেছে সেটা না, অন্তত পাবলিকলি তারা শেখ হাসিনাকে কখনো পাবলিকলি তাদের বিরুদ্ধে কিছু করেননি, যেটা বিএনপির বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সরাসরি এরা চলে গিয়েছিল। এই যে বর্তমানে স্পিকার মেজর হাফিজ বা স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মরহুম সাইফুর রহমান, মরহুম আব্দুল মান্নান ভূঁইয়ারা গিয়েছিলেন। তারপরেও কথা তো সত্য যে এই নেতারা শেখ হাসিনার বিরুদ্ধে গিয়েছিলেন এবং শেখ হাসিনা কিন্তু পরবর্তীতে তাদেরকে অধিকতর অথরিটেটিভ বডি যেটা আওয়ামী লীগের প্রেসিডিয়াম, সেখান থেকে সরিয়ে তিনি তাদেরকে কিন্তু উপদেষ্টা পরিষদে সরিয়ে নিয়েছিলেন শেখ হাসিনার ওই বিটার এক্সপিরিয়েন্সের পর। ঠিক একইভাবে 2007-08 এই সময়টাতে লতিফ সিদ্দিকী কিন্তু শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিলেন। শেখ হাসিনা কিন্তু লতিফ সিদ্দিকী যে তার পাশে দাঁড়িয়েছিলেন সেই মূল্যটা কিন্তু বেশি দিন দিতে পারলেন না। যখন লতিফ সিদ্দিকী কত সালে হবে, 2014-15 সালে হবে,
হজ নিয়ে একটা মন্তব্য করলেন। নবী মুহাম্মদের সম্পর্কে এইভাবে বলেছিলেন, আমরা তো বলি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ওইটা বলেননি, হয়তো এক ধরনের মন্তব্য করেছিলেন যেটা আসলে লতিফ সিদ্দিকীর স্বভাবজাত। উনি যে নাস্তিক টাস্তিক এগুলা কিছুই নয়, উনি আস্তিক, উনি কিন্তু ধর্ম করে। তার আগে উনি হজ ব্রত পালন করেছিলেন, যে হজ নিয়ে উনি সমালোচনা করেছিলেন। লতিফ সিদ্দিকী হজ সম্পর্কে যেটা বলেছিলেন এটা কিন্তু প্রাইভেটলি আমি অনেক মানুষকে বলতে শুনেছি, যারা হজ করে এসে তারাও বলেছে। সেই সময়ে শেখ হাসিনার দরকার ছিল লতিফ সিদ্দিকীর পাশে দাঁড়ানোর, তিনি কিন্তু লতিফ সিদ্দিকীর পাশে দাঁড়াননি। আমরা কি দেখলাম? এখন আমি এখানে আস্তিক নাস্তিকের প্রশ্নটা আনছি না, আমার নিজেরই খারাপ লাগে আস্তিক নাস্তিক ইয়ে করতে, কিন্তু আমি বারবার বলি আমি নিজে যেহেতু আস্তিক, এই বিষয়টা আমার ভালো লাগে না বলতে। নাস্তিকবাদ যারা প্রকাশ্যে কথা টথা বলে আমি তাদের আসলে পছন্দ করি না, কিন্তু লতিফ সিদ্দিকীর অপূর্বকর বিষয়টা দেখলে বোঝা যায় যে সেখানে আসলে শেখ হাসিনা যাদের পক্ষে দাঁড়ালে তিনি 2024-এর জঙ্গি উত্থান ঠেকাতে পারতেন, বিভিন্ন সময় তিনি কিন্তু তাদের পাশে না দাঁড়িয়ে ভুল লোকের পাশে দাঁড়িয়েছিলেন। আবার দেখুন প্রকারান্ত অন্যদিকে যদি দেখেন জামাত, এটা যদি আসলে সব নাস্তিককে মানে নাস্তিকের পক্ষে দাঁড়ালেই যে আওয়ামী লীগের রাজনীতি চলে যাবে, এই ধারণাটাও কিন্তু ভুল। তাহলে জামাত কিভাবে বদরুদ্দিন উমরের পাশে দাঁড়ায়, জামাত কিভাবে প্রফেসর আবুল কাশেম ফজলুল হকের পাশে দাঁড়ায়, জামাত কিভাবে এই যে শহীদ তো পুরোই জামাত এই শহীদ ব্রিকের শহীদের পাশে দাঁড়ায়, এরা তো প্রকাশ্য নাস্তিক। তাহলে শেখ হাসিনা যে লতিফ সিদ্দিকীর সমর্থনে দাঁড়ালেন না, এটা শেখ হাসিনার জন্য কি মানে এতে কি আওয়ামী লীগের ওই ধারণাটা যদি থেকে থাকে যে ধরলাম যে লতিফ সিদ্দিকী কথায় কারো কারো আঘাত লেগেছে, কিন্তু তার পক্ষে না দাঁড়ালে কি দাঁড়ানোতে কি আওয়ামী লীগের রাজনীতি তখন শেষ হয়ে যেত? শেষ হয়ে যেত না। এই ধরনের কৌশলে যদি আওয়ামী লীগ যে ভুল করেছে বা যে আওয়ামী লীগ যে সতর্কতা অবলম্বন করেছিল যে এইভাবে যে আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে যাবে, তাহলে তো জামাতের রাজনীতিও শেষ হয়ে যায় বদরুদ্দিন উমর, আবুল কাশেম ফজলুল হক, ব্রিকের শহীদের পাশে দাঁড়ানোতে। আসলে আওয়ামী লীগ বিষয়টা রাজনৈতিক ভাবে কখনো মোকাবেলা করতে পারেনি, কারণ রাজনৈতিক ভাবে মোকাবেলা করার অর্থ ছিল যে ওই জিনিসটা বোঝা যায় আস্তিক নাস্তিকের ইস্যুটা বাংলাদেশে এসে মূলত 1971 সালের পরাজিত ঘাতক বাহিনীগুলো মুক্তিযুদ্ধের বিপক্ষে তো কথা বলে পারে না, কারণ মুক্তিযুদ্ধ এখনো বাংলাদেশের অনেক মানুষের আবেগের বিষয়। ফলে ওরা মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা না বলে সহজেই যে কাউকে পছন্দ না হলে নাস্তিক, আর নাস্তিক বানিয়ে দিলে খুব সুবিধা হয় যে তাদেরকে পৃথক করে তাদেরকে শায়েস্তা করা, কারণ ওই লোকগুলো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে। আবার দেখা যায় জায়গা মতো তারা কিন্তু তাদের নাস্তিকদের রক্ষা করে। আওয়ামী লীগ এই চাতুর্য কখনোই ধরতে পারেনি। আমি নিজে হয়তো এগুলো চিন্তা করতে পারতাম না 2024-এর জঙ্গি উত্থানের আগে, কিন্তু এখন দেখলাম যে আসলে ঘটনাটা তো আস্তিক নাস্তিক বা নাস্তিকের পক্ষে দাঁড়ালেই আওয়ামী লীগের রাজনীতি শেষ, আস্তিকের পক্ষেই দাঁড়াইতে হবে, এটা তো ভুল ধারণা। এই ধারণা যদি শুদ্ধ হতো তাহলে জামাত কোনোভাবেই অনেক নাস্তিকের পক্ষে দাঁড়াতে পারতো না এবং অনেক হিন্দু নিয়োগ করতে পারতো না, যেমন পিনাকি, গৌতম দাস, দেবপ্রিয় ভট্টাচার্য, গোবিন্দ প্রামাণিক, এদের নিয়োগ করতে তো আরো অনেক হিন্দু কিন্তু জামাত নিয়োগ করেছে, সেটা তো তারা করতে পারতো না। ফলে বিষয়টা শুধুই চাতুর্যের, শুধুই রাজনীতির এবং শুধুই কৌশলে, যে কৌশলে আওয়ামী লীগ পুরোপুরি কুপকাত হয়ে গেছে জামাতের কাছে, এবং আওয়ামী লীগের কোনো পর্যায়ে এগুলা নিয়ে কিন্তু কোনো আলোচনা আমরা দেখি না। জামাত কিন্তু এখানে ভীষণ বিজয়ী। জামাত ধর্মীয় রাজনীতিও করে, আবার নাস্তিক যদি জামাতকে সমর্থন করে তাকেও জামাত রক্ষা করে। চলে আসি আসলে লতিফ সিদ্দিকীর কথায়। লতিফ সিদ্দিকী কাদের সিদ্দিকী সম্পর্কে আমরা যেটা জানি, সবাই জানে যে কাদের সিদ্দিকী লতিফ সিদ্দিকী, যেটা আমরা ওনাদেরকে দেখে বুঝি যে দুই ভাইয়ের মধ্যেই বা ওনাদের যদি আরো ভাইরাও থাকে, সবার মধ্যে একটা পার্সোনালিটি ডেফিসিয়েন্সি আছে। এই পার্সোনালিটি ডেফিসিয়েন্সিটা কাদের সিদ্দিকী লতিফ সিদ্দিকী দুইজনের মধ্যেই আছে। লতিফ সিদ্দিকীর যদি এই পার্সোনালিটি ডেফিসিয়েন্সিটা না থাকতো, আমি ওনাকে পারফেক্ট একজন মানুষ মনে করতাম। এই পার্সোনালিটি ডেফিসিয়েন্সির কারণে উনি এই যে ওই হজ নিয়ে বা যে মন্তব্য করার পরে পুরো আওয়ামী লীগ, যারা আসলে আওয়ামী লীগের মূলত আসলে ইসলামিস্ট পক্ষ, সেখানে আমরা দেখেছি যে সংসদে আমির হোসেন আমু উনি বোধহয় একটুখানি মোর উদার, উনি কিছু বলতে যাচ্ছিলেন, তোফায়েল আহমেদ সাহেব হাত চেপে ধরেছিলেন, এটাও কিন্তু তখন প্রসিদ্ধ হয়েছিল। অর্থাৎ তোফায়েল আহমেদ চাচ্ছিলেন না যে আমু সাহেব লতিফ সিদ্দিকীর পক্ষে কিছু বলুক। কাদের সিদ্দিকী লতিফ সিদ্দিকীর মধ্যে আরো যেটা আমরা সবাই জানি বর্তমানে, যে লতিফ সিদ্দিকী অনেক কথা বলেন, তিনি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষ ছেড়ে কখনোই কিন্তু আসেন নাই। আবার তার ছোট ভাই কাদের সিদ্দিকী অনেক বড় মুক্তিযোদ্ধা, নামি দামি বীর উত্তম, এবং সবকিছু ঠিক থাকা সত্ত্বেও কাদের সিদ্দিকী কিন্তু সরাসরি জামাতের পক্ষে চলে গিয়েছিলেন শেখ হাসিনার বিরোধিতা করার জন্য। উনি দিগন্ত অর্থাৎ জামাতের প্রতিষ্ঠান থেকে বেতন নিয়েছেন, সেখানে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। মানে এরপরে আসলে কাদের সিদ্দিকীতে কোনো রকম সম্মান জানানোর কোনো সুযোগ কিন্তু আমার কাছে নাই। লতিফ সিদ্দিকী কিন্তু সেটা করেননি, এবং তখন আমি লতিফ সিদ্দিকীকে যেভাবে দেখেছি, কিভাবে দেখেছি, খুবই ওনার যে দুর্ভাগ্যের সময়টা সেটা কিন্তু আমি একটা সাক্ষী।
লতিফ সিদ্দিকী নিউ ইয়র্কে এইসব কথা বলে তিনি যে কথা বলে বিতর্কিত হয়েছেন, যার কারণে শেখ হাসিনা তার উপর থেকে সমর্থন তুলে নিয়েছেন, তখন আসলে শেখ হাসিনার, আমি আবারও বলছি, অত্যন্ত মানে প্রজ্ঞার কাজ হতো তিনি যদি লতিফ সিদ্দিকীর পক্ষে দাঁড়াতেন। তিনি দাঁড়াননি, আওয়ামী লীগের ইসলামিস্টদের হাতে তিনি লতিফ সিদ্দিকীকে কিন্তু তুলে দিয়েছিলেন। এটা আমি বুঝলাম না শেখ হাসিনা কেন করেছিলেন। কারণ এই 2006-07 যখন এই আমু, তোফায়েল, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুর রাজ্জাকরা শেখ হাসিনার কে এক ধরনের মাইনাস করছেন বলে আমরা জানি, তখন কিন্তু তো লতিফ সিদ্দিকী শেখ হাসিনার পক্ষে ছিলেন। যাই হোক, এই নিয়ে আমি বেশি কথা বললেও অনেকে রাগ করবেন, কিন্তু আসলে জিনিসটা আমাদের কাছে খুবই দৃষ্টিকটু হয়েছে। যখন এগুলো করা হয়, উনি লতিফ সিদ্দিকী সাহেব নিউ ইয়র্ক থেকে গিয়েছিলেন উনি মেক্সিকোতে এই তখন ইন্টারনেট সংক্রান্ত একটা বড় সম্মেলন ছিল। সেই সম্মেলনে এই প্রতিমন্ত্রী পলক এবং লতিফ সিদ্দিকী সাহেব গিয়েছিলেন, এবং তখন লতিফ সিদ্দিকী সাহেবের সাথে আমি 2-3 দিন ছিলাম, এবং তার অনেক রাজনৈতিক, অর্থাৎ তিনি যে রাজনৈতিকভাবে একজন স্বাচ্ছা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বুঝতে পেরেছি, এবং একই সাথে ওই পার্সোনালিটি ডেফিসিয়েন্সি যেটা আছে সেটাও কিন্তু দেখেছি আর কি। লতিফ সিদ্দিকী নিখাদ, এবং ওনার যা যা হচ্ছিল, ওনার যে চাকরি থাকবে না এগুলো, তখন ওই যে বিবিসির তখন একটা মাসুদ নামটা মনে আছে, কি খান টান এরকম, বোঝা গেছে যে সেও কিন্তু প্রতিক্রিয়াশীল। দুর্ভাগ্যবশত বিবিসির বেশিরভাগ সাংবাদিকই কিন্তু প্রতিক্রিয়াশীল আমরা দেখেছি, যে অনেক আছে, নাম বললাম না। এর সাথে যে এই মাসুদ আমার মোবাইলে ফোন করেছিল, এবং আমার মোবাইল থেকেই এই মাসুদ হাসান খান বা এই ধরনের নামটা এখন ভুলে গেছি, এই লোক বিবিসির সাংবাদিক লতিফ সিদ্দিকী আমার মোবাইল ফোন দিয়ে 2জন কথা বলেছিলেন, এবং তখন আমরা জানছি যে লতিফ সিদ্দিকীর চাকরি শেষ। লতিফ সিদ্দিকী সেই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন মেক্সিকোর গুয়াদালাহারা, যেটা মেক্সিকোর অ্যাকচুয়ালি দ্বিতীয় বৃহত্তম শহর। সেই শহরে তখন উনি প্রতিমন্ত্রী পলক গেলেন ওই সম্মেলনে, উনি আর জানি নাই, কারণ ওনার মন্ত্রিত্ব তখনই শেষ। এবং যেই লতিফ সিদ্দিকীকে মেক্সিকো সিটি শহরে রাষ্ট্রদূত আসার পরই দাওয়াত খাওয়ালেন, রাষ্ট্রদূত গিয়ে এয়ারপোর্টে তাকে রিসিভ করলেন, এই ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর এবং শেখ হাসিনা তাকে বরখাস্ত করে দেওয়ার পর মেক্সিকোতে থাকা অবস্থায় রাষ্ট্রদূত কিন্তু উধাও হয়ে গেছে লতিফ সিদ্দিকীর চারপাশ থেকে। কত নিষ্ঠুর দেখেন অবস্থাটা। অনেকটা শেখ হাসিনা শেখ রেহানা যে ওই যে সানাউল হক নামে এক রাজাকার রাষ্ট্রদূত যেভাবে বঙ্গবন্ধুকে যেদিন খুন করা হয় সেই রাত্রেই ক্যান্ডেল লাইট ডিনার ইত্যাদি করাচ্ছেন, কিন্তু খুনের খবর পেয়েই শেখ হাসিনা এবং শেখ রেহানার সাথে শত্রুতা শুরু করে দিয়েছিলেন। অনেকটা আমার এই মেক্সিকোতে যে রাষ্ট্রদূত ছিলেন সেই অবস্থা। তারপরে এই লতিফ সিদ্দিকীকে কিন্তু আমি এয়ারপোর্টে ওনাকে সি অফ করে তুলে দেই। আমাদের মধ্যে অনেক কথা হয়, এবং যেটা আমাদের মধ্যে আসলে আমার আর লতিফ সিদ্দিকীর মধ্যে ইয়েটা কোথায় হলো, যে সংযোগ স্থাপনটা কোথায় হলো। যদিও ওনার যে পার্সোনালিটি ডেফিসিয়েন্সি আছে, যেটা আমরা কাদের সিদ্দিকীর মধ্যে দেখতে চাই, আমারও হয়তো অনেক ধরনের পার্সোনালিটি ডেফিসিয়েন্সি আছে, কিন্তু আমি তো এগুলোর সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করি, কিন্তু লতিফ সিদ্দিকীর মধ্যে সেই সচেতনতাটা ছিল না। আদারওয়াইজ আমাদের দুজনের মধ্যে ওই কানেকশনটা হয়েছিল যে আমাদের স্বপ্ন একটা উদার, আধুনিক, গণতান্ত্রিক, সমৃদ্ধিশালী বাংলাদেশ, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন, যেটা শেখ হাসিনার স্বপ্ন, যেটা আমার লতিফ সিদ্দিকীর স্বপ্ন, এবং সম্পূর্ণরূপে অসাম্প্রদায়িক হওয়া। এগুলো নিয়ে কিন্তু লতিফ সিদ্দিকী এবং আমার মধ্যে অনেক বড় একটা কানেকশন তৈরি হয়েছিল, অর্থাৎ হৃদয়ের মিল বলতে পারেন, হৃদয়ের কানেকশন। এবং লতিফ সিদ্দিকীকে ওইভাবে বরখাস্ত করায় আমি কিন্তু যথেষ্ট দুঃখ পেয়েছিলাম। এই লতিফ সিদ্দিকীকে আবার দেখলাম 2024-এ উনি ওনার ভাইয়ের সাথে মিলে, এই কাদের সিদ্দিকীর সাথে মিলে খুব বড় ওনারা লাল বদর হয়েছিলেন। লাল বদর হয়ে কি লাভ হলো লতিফ সিদ্দিকী? এর পরবর্তীতে তিনি অবশ্য শেখ হাসিনা সম্পর্কে যেসব কথাবার্তা বলেছেন এটা কোনোটাই শোভন ছিল না। লতিফ সিদ্দিকী খালেদ মহিউদ্দিনের সাথে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে লতিফ সিদ্দিকীর অন্তরে দুঃখ তো কম না আসলে, যেভাবে ওনাকে শেখ হাসিনা মন্ত্রিত্বের পদ থেকে বরখাস্ত করে দিয়েছিলেন, যে লোকটা 2006-07 সালে শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিলেন, ওই সময় তো আসলে অন্তত ওনার অনেক, আমি তো বলছি যে পার্সোনালিটি ডেফিসিয়েন্সিটা একটা বড় সমস্যা। এই ধরনের লোককে মন্ত্রী বা গুরুত্বপূর্ণ পদে দিলে প্রধানমন্ত্রীদের অনেক সমস্যা হয়। অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ওই সমবেদনা আমার থাকছে, কিন্তু আমার কথা হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে শত্রু মিত্র কখনো ভালোভাবে চিনেছেন এমন প্রমাণ আমাদের কিন্তু নাই। আর লতিফ সিদ্দিকীর জন্য যেটা বলবো, ভিডিও বেশি বড় করতে চাই না, এরকম অনেক মানুষ কিন্তু শেখ হাসিনার প্রতি ক্ষোভে লাল বদর হয়েছে। আমি কিন্তু এর আগে একটা ভিডিও করেছি, 2000 মানুষ দেখেছে, আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। আজকে আওয়ামী লীগের সবার কিন্তু ওই ভিডিওটা দেখা উচিত, যে সেটাতে আমি স্পষ্টভাবে বলেছি যে শেখ হাসিনার প্রতি ক্ষোভে কিংবা আওয়ামী লীগের কর্মকাণ্ডের কোনো ক্ষোভই আপনাকে লাল বদর হওয়া আর ন্যায্যতা দেয় না।
কাদের সিদ্দিকীর কথা তো বাদ, কাদের সিদ্দিকীকে তো আমি সম্মানই করি না, কারণ তিনি সত্যিকার অর্থে একজন সাম্প্রদায়িক মানুষ তো মুক্তিযুদ্ধের চেতনার মানুষ হতে পারে না। লতিফ সিদ্দিকীর কোনোভাবেই লাল বদর হওয়া ঠিক হয় নাই। হ্যাঁ, শেখ হাসিনার প্রতি ওনার ক্ষোভ আছে, এটাকে দুর্ভাগ্য হিসাবে মেনে নিতে হবে। আমাকে শেখ হাসিনাও পছন্দ করলে আমি সেটা দুর্ভাগ্য হিসাবে মেনে নিব। আমি তো আগামীকাল গিয়ে জামাতে যোগ দিতে পারি না যদি আমি আজকে যা বলছি সেগুলা সত্যি সত্যি আমি আমার মন থেকে বলে থাকি। লতিফ সিদ্দিকী লাল বদর হয়ে কি বাঁচতে পেরেছেন? তাকে কিন্তু দেখেন, কাদের সিদ্দিকীকে কিন্তু কেউ ধরছে না, কারণ জামাত কিন্তু সত্যিকার অর্থে জানে যে কাদের সিদ্দিকী তাদের বন্ধু এবং লতিফ সিদ্দিকী তাদের শত্রু। শেখ হাসিনা কিন্তু বুঝলেন না যে লতিফ সিদ্দিকী তার মিত্র, অর্থাৎ তার শত্রুদেরও তিনি চেনেন। লতিফ সিদ্দিকী যে তার সত্যিকারের মিত্র হতে পারে এটা শেখ হাসিনা কিন্তু প্রমাণ করতে পারলেন না। জামাত কিন্তু প্রমাণ করেছে যে কাদের সিদ্দিকী তাদের মিত্র, লতিফ সিদ্দিকী তাদের শত্রু। দেখুন কিভাবে লতিফ সিদ্দিকী বারবার গ্রেপ্তার হচ্ছেন, কাদের সিদ্দিকী মাঝে মধ্যে হাঁক ডাক দেন, তিনি কিন্তু গ্রেপ্তার হচ্ছেন না। বর্তমান সরকার বলুন, ইউনূসের জঙ্গিতন্ত্র বা দস্যুতন্ত্র বলুন, সব জায়গায় তো জামাতেরই প্রভাব সবচেয়ে বেশি। কে গ্রেপ্তার হবে, কে গ্রেপ্তার হবে না, এই যে যেই মামলায় তাকে এখন গ্রেপ্তার করা হলো লতিফ সিদ্দিকীতে, ওখানে তো কোনো হত্যাকাণ্ড হয় নাই। ওই যে 2013 সালের 5ই মে রাত্রে, তাই না? সেখানে তো কোনো ধরনের হত্যাকাণ্ড হয় নাই। তখন হয়তো লতিফ সিদ্দিকী কোনো বক্তব্য রেখেছেন, কিছু করেছেন। আসলে 2013 সালের 5ই মের হেফাজতের সময় যারা যারা শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন, যারা সেদিন শেখ হাসিনা সরকারকে রক্ষা করেছিলেন, শেখ হাসিনার উচিত এখনো সেই মানুষগুলোকে মূল্যায়িত করা। এমনকি ব্যক্তিগতভাবে উনি তাদের পছন্দ না করলেও, তাদের মধ্যে কেউ কেউ নাস্তিক থাকলেও শেখ হাসিনার উচিত তাদেরকেই আসলে রাজনৈতিকভাবে কাজে লাগানো। কারণ নাস্তিক যদি জামাত রক্ষা করতে পারে, শেখ হাসিনা কেন পারবেন না? এটা তো সম্পূর্ণরূপে রাজনৈতিক কৌশলের অংশ হয়ে দাঁড়ায় এখন। মানে আর শেখ হাসিনাকেই তো নাস্তিক মনে করে, শেখ হাসিনাকে হিন্দু মনে করে, শেখ হাসিনাকে কাফের মনে করে, মানে এই প্রচারণা দিয়েই তো জামাত বাংলাদেশে বা স্বাধীনতা বিরোধীরা রাজনীতি করে। এই ব্যাপারে কি শেখ হাসিনা সচেতন আছেন? শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজের কি কোনো সম্মান জামাতের কাছে পায়? জামাত তো খুঁজেছিল 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য। হ্যাঁ, জঙ্গি মাসুদ বলেছে না? বলে শেখ হাসিনাকে কিন্তু তার যে বাকি যতটুকু রাজনৈতিক জীবন আছে, আমি তো চাই যে শেখ হাসিনা শতায়ু হন এবং তিনি 100 বছর বেঁচে থাকবেন এবং তিনি বাংলাদেশকে আরো কমপক্ষে 10 বছর শাসন করবেন। এটা আমার স্বপ্ন। এবং সেই স্বপ্নে এটাও থাকতে হবে শেখ হাসিনার যে ওই 2013 সালের 5 মে কিন্তু তাকে ওইটা দিয়ে তার শত্রু মিত্র চিনতে হবে, যে সেদিন যারা তার পক্ষে কথা বলেছে তারা সবাই কিন্তু তার মিত্র। এবং আমি জানি না তারেক রহমানের সরকার দেখেন কতটা অবিবেচক। এই 2013 সালের 5ই মে যে কোনো হত্যাকাণ্ড হয় নাই, 2024-এর জঙ্গিদের সাথে যাওয়া ডেইলি স্টার প্রথম আলোর রিপোর্টগুলো আপনারা তখন পড়েন, সুস্পষ্টভাবে বুঝতে পারবেন। তারপরও কিন্তু ওটাকে জামাত বারবার তুলে আনছে। তারেক রহমানরা এটা রাজনৈতিক প্রতিশোধ হিসাবে ধরেছে সবার আগে সবচেয়ে সেকুলার মানুষটাকে, যাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সবচেয়ে বেশি প্রয়োজন। কি অদ্ভুত না? শেখ হাসিনাও কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের সত্যিকারের পরীক্ষিত মানুষকে ত্যাগ করেছেন। তারেক রহমান তাকে গ্রেফতার করে। জামাত কাদের সিদ্দিকীকে কখনো গ্রেফতার করে না, লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে। আপনারা কি এগুলা থেকে শিখবেন না? আমি কয়েকদিন আগে এক জঙ্গি, ছদ্মবেশী জঙ্গি, নিষিদ্ধ জঙ্গি তাকে বলা যাবে না, সে আসলে ছদ্মবেশী বামপন্থী এবং যথেষ্ট আওয়ামী লীগের শত্রু, সে তর্ক নিয়ে এসে যে বঙ্গবন্ধুকে বাঁচিয়েছে ভুট্টো, অর্থাৎ পাকিস্তানি এজেন্ডা, পাকিস্তানি বর্ণনা নিয়ে এসে, এবং 100-র উপর আওয়ামী লীগের সাধারণ কর্মী আমার বিরুদ্ধে পোস্ট দিয়েছে। কিন্তু আমার বিরুদ্ধে পোস্ট দিলে কি আমি ভয় পাবো? আমি তো ভয় পাবো না। আমি যতদিন এইভাবে কথা বলবো, ওই আওয়ামী লীগের মধ্যে কোনো সলিমুল্লাহ খানকে গজাতে দেখলে সেখানে তো অবশ্যই তাদের মুখোশ উন্মোচন করা হবে। সেটা নিয়ে অনেক বক্তব্য সামনে আছে, কিন্তু আমাকে যারা চেনেন যে এগুলা নিয়ে ভয়ভীতি পাওয়ার মানুষ আমি নই। আমি মনে করি যে ঘরের শত্রু বিভীষণ এবং অনেক লাল বদর কিন্তু, যেগুলো আসলে সত্যিকারের ছদ্মবেশী এসব বামপন্থী টানপন্থী, এরা কিন্তু সুযোগ বুঝে ভবিষ্যতে চাকরির লোভে ইত্যাদিতে আওয়ামী লীগে ঢুকে গেছে। এবং আওয়ামী লীগও শেখ হাসিনা কিন্তু এগুলোকে পৃথক করার জন্য আমরা এত কথা বলার পরেও কিছুই করেননি। সত্য কথা হলো যে এখনই সময় জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনার দলের ফেসবুক কারা চালায়, আপনার লক্ষ কোটি কর্মী কাদের দ্বারা গাইডেড হবে, সেই জিনিসগুলো আপনি শুধু মুক্তিযুদ্ধের চেতনার আলোকে নির্ধারিত করেন। আপনি ছাড়া তো আমাদের আসলে কেউ নাই জননেত্রী। এখন আপনার ছত্র ছায়ায় যদি সত্যিকারের ভুল লোক প্রতিষ্ঠিত হয়, তারা তো আবার মোস্তাক হয়ে, তারা আবার ওয়াকার হয়ে আবার কিন্তু ছবল মারবে। আপনি হয়তো থাকবেন না সেই দিন, আপনার পুত্র হয়তো প্রধানমন্ত্রী থাকবে, আপনার কন্যা প্রধানমন্ত্রী থাকবে, বা আপনার বোন প্রধানমন্ত্রী থাকবে, কিংবা আপনার ভাগ্নে প্রধানমন্ত্রী থাকবে, কিন্তু তাদেরকে এবং আপনাকে সবাইকে তো এই বিষয়ে সচেতন হতে হবে। এবং শত্রু মিত্রটা নির্ভর করতে হবে ব্যক্তিগত প্রেফারেন্সের আলোকে নয়, শত্রু মিত্র নির্ধারণ করতে হবে সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনার আলোকে। তারেক রহমান
এখনো যদিও সরকারিভাবে ঘোষণা করা হয়নি, তাহলেও ওই বলে না মর্নিং শোজ দ্য ডে, সেই হিসাবে বলা যায় যে তারেক রহমান তিনি ব্রিক্স সম্মেলনে উপস্থিত থাকার জন্য ভারত যে আমন্ত্রণ করেছে সেই আমন্ত্রণ তিনি এবার গ্রহণ করছেন না, অর্থাৎ তিনি ভারতে আসছেন না ব্রিক্স সম্মেলনে। এর পেছনে কি কারণ আছে সেইটা দেখতেই এখনকার এই প্রতিবেদন। আপনারা জানেন যে 12 থেকে 13ই সেপ্টেম্বর, মানে 1.5 মাসও বাকি নেই, এটা আজকে শেষ, জুলাই মাসের শেষ এসে গেছে, আর সেপ্টেম্বরের মাঝখানে আগস্ট মাস, সেপ্টেম্বরের 12-13 তারিখ ভারতের নয়াদিল্লিতে ব্রিক্সের সম্মেলন বসছে, 88তম সম্মেলন। এই সম্মেলনে স্থায়ী দেশ আছে কয়েকটা, কিন্তু আরও কিছু দেশের কাছে আমন্ত্রণ যায় আমন্ত্রিত সদস্য হিসেবে। ভারত যেহেতু এবারের এই সম্মেলনের আয়োজক, তো ভারত আমন্ত্রণ পাঠিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সম্মেলনে যোগ দেওয়ার জন্যে, কিন্তু বাংলাদেশ সে ব্যাপারে কোনো কথা বলেনি, এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বরং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি খলিলুর রহমান, তিনি গতকাল বলেছেন যে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কটা বেশ ইরিটেশনের জায়গায় রয়েছে। ইরিটেশন, অস্বস্তি, এই অস্বস্তিটাই প্রমাণ করছে যে এই প্রসঙ্গে যে কি হতে চলেছে আগামীতে। ভারত বাংলাদেশ সম্পর্কের এই জন্যেই এই ইরিটেশনের কথা বলেছেন ডক্টর খলিলুর রহমান, এবং তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে তারেক রহমান যদি শেষ পর্যন্ত ব্রিক্স সম্মেলনে না যান তাহলে কেন যাবেন না? এটা কি শুধুই ব্যস্ততার অজুহাত, নাকি ভারতের সঙ্গে অমীমাংসিত দ্বিপাক্ষিক সমস্যার কারণে, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে আরো বড় এক ভূ রাজনৈতিক হিসাব, যেখানে আমেরিকা, ব্রিক্স এবং দক্ষিণ এশিয়ার কূটনীতি এক সূক্ষ্ম সমীকরণে বাঁধা? আজকের আলোচনায় আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেব না, বরং সম্ভাবনাগুলো বিচার করব। প্রথমে দেখা যাক ব্রিক্স এখন কেন এত গুরুত্বপূর্ণ। এক সময় ব্রিক্স ছিল মূলত উদীয়মান অর্থনীতির একটি মঞ্চ, কিন্তু গত কয়েক বছরে এর সদস্য সংখ্যা বেড়েছে। ডলারের বিকল্পে বাণিজ্য, উন্নয়ন, ডেভেলপমেন্ট ব্যাংক, গ্লোবাল সাউথের নেতৃত্ব, এসব প্রশ্নে ব্রিক্স আন্তর্জাতিক রাজনীতিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ কারণেই পশ্চিমা বিশ্লেষকদের একাংশ মনে করেন ব্রিক্স এখন শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত গুরুত্ব অর্জন করেছে। এরই মধ্যে সবথেকে যেটা চিন্তার কথা হচ্ছে ডলারের জন্য, সেটা হচ্ছে ব্রিক্স একটা নিজস্ব মুদ্রা ব্যবস্থা চালু করতে চাইছে, যেটা হবে ডলারের বিকল্প। এবং ডলারের বিকল্প যদি হয়, এই ব্রিক্স মুদ্রা